আজকে 22শে জুন এমটিটিসি ব্যাচ 5 এর কম্পিউটার অপারেশন ব্যাচ 5 এর আজকে হচ্ছে একটা দিন হবে, কোনো একটা দিন হবে, ঠিক আছে। তো আজকে আমরা উইকলি ওয়েস করব। হ্যাঁ, উইকলি ওয়েস শিটটা করে ফেলবো পুরোটা। এই উইকলি ওয়েস শিটে আমাদের হচ্ছে আমরা টাইমস নিউ রোমান, আদার টেক্সট ফন্ট এবং ইয়েটা এখানে দিয়ে ফেলছি অলরেডি, তাই না? আমরা যখন কাজ করব যখন, তখন আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমরা প্রথমে ফরম্যাটিং বা এসব কাজ করব না, আমরা প্রথমে তুলবো জিনিসটা পুরাটা, তুলে তারপর স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করব। হ্যাঁ, আগেই ওই মানে টাইমস নিউ রোমান এগুলো দেওয়া দরকার নাই, আগে তুলবেন, তুলে একটা সেভ দিবেন, তারপরে নেক্সট কাজ করবেন। তো প্রথমে আমাদের যেটা আছে যে আমাদের প্রথমে এখানে এমপ্লয়ি আইডিতে ভ্যালিডেশন চাইছে, 7টা ডিজিট চাইছে, তাই না? আমরা আগে দেখে নিই আমাদের এমপ্লয়ি আইডি কি আছে। E101001, E1001। আচ্ছা, এইটাকে যদি আমরা ভাগ করি, ধরেন আমরা এটাকে একটু ভাগ করতেছি। হ্যাঁ, এটা দিয়ে শুরু করব, অন্যান্যগুলো তো আমরা জানি যে লেন্থের জন্য কি হবে। দেখা যাচ্ছে? দেখা যায় না মনে হয়, কি জানি করছে ওনারা ইয়েতে। এখন কি দেখা তো যাই। আচ্ছা, আমাকে এটা বলেন তো, এই পুরো লেখাটায় এই যে আইডি একটা দিয়েছে, এটার লেফট সাইডে কি আছে? একটা টেক্সট আছে, তাই না? লেফট সাইডে কি আছে? না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু না বুঝে বসে থাকবেন না। লেফট সাইডে কি আছে? টেক্সট আছে বা একটা অ্যালফাবেট আছে, আর রাইট সাইডে নাম্বার আছে। তাহলে একটা পোর্শনকে, একটা টেক্সটকে আমরা 2 ভাগে ভাগ করলাম, রাইট? এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এখন আমরা জানি আমাদের একটা ফাংশন শিখেছি, কি নাম ফাংশনটার নাম? কি? ইজ নাম্বার, রাইট? আমি যদি বলি যে ইজ নাম্বার, হ্যাঁ, ইজ নাম্বার রাইট। ইজ নাম্বার লেখার আগে আরেকটা জিনিস লিখতে হবে। ইজ নাম্বার একটা ফাংশন জানি, এখানে সেল অ্যাড্রেস চিনে দিলে ও বলবে, কি বলতে পারে বলেন তো? আউটপুট কি দিতে বলে? এখানে আউটপুট কি দিতে পারে, ট্রু না ফলস? ফলস। কেন ফলস? আলফা নিউমেরিক, তাই না? এখন আমি বলতেছি যে ইজ নাম্বার, এইটুকু তো বুঝি, কনসেপ্ট ক্লিয়ার আছেন তো? এই পিছনে ইজ নাম্বার, আমি যদি এই নাম্বারটাকে চিনে দেই, এখানে লিখলাম E101001, যাই হোক একটা আইডি লিখলাম। এখন যদি বলি যে, দেখতে পাচ্ছেন ইজ নাম্বার এই সেল অ্যাড্রেসের যা ভ্যালু আছে সেক্ষেত্রে কি দেখাবে? ফলস দেখাবে। হ্যাঁ, আমি যদি বলি যে ইজ নাম্বার, তারপরে বললাম কি ভ্যালু, ভ্যালু নামে আরেকটা ফাংশনকে কল করলাম, ইজ নাম্বারের ভেতরে ভ্যালু নামে আরেকটা ফাংশনকে কল করলাম। হ্যাঁ, তারপরে যদি বলি যে রাইট সাইডে RIGHT, হ্যাঁ, রাইট, রাইট এই ফাংশনটাকে কল করলাম। ইজ নাম্বারকে বলতেছি তুমি এই সেলের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালু রাইট সাইডটাকে দেখো। এই সেলের ভিতরে যে রাইট, এই যে সেলের ড্রেসটা চিনিয়ে দিলাম, রাইট সাইডকে দেখো এবং গুণো 6 নাম্বার, 6টা, তাই না? 6টা ডিজিট রাইট সাইডে, শুধু রাইট সাইডের কথা চিন্তা করেন, ঠিক আছে? দিলাম। তারপরে ইজ না রাইটের জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম, ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ইজ নাম্বারের জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে? কি বলছি? ইজ নাম্বার ভ্যালু, ইজ নাম্বার এর মানে এই সেলের L4 সেলের ভ্যালু কে দেখো,
ভ্যালুর ভিতরে রাইট সাইডটাকে দেখো, ঠিক আছে? 6 ডিজিট আছে কিনা, কি দিতেছে? ট্রু। ইজ নাম্বার ভ্যালু, ভ্যালু কি বলতেছে? কার ভ্যালু? আমরা সাধারণত আমরা লিখে দিই যে ইজ নাম্বার সেল অ্যাড্রেসটা দিয়ে দিই, তাই না? তখন যা থাকে তার উপর ডিপেন্ড করে ট্রু ফলস দেয়। এখন বলতেছে যে ইজ নাম্বার তুমি এই সেলের ভ্যালুকে প্রথমে টার্গেট করো, সেই ভ্যালুর রাইট সাইডকে টার্গেট করো, ঠিক আছে? যদি দেখে এখন যদি আমি একটা আরেকটা ই বসিয়ে দেই, আগে পিছিয়ে দুটো করে ই, তাহলে কি দিবে? ফলস দিবে। কেন? সে ভ্যালুর রাইট সাইডে পুরাপুরি নাম নিউমেরিক সংখ্যা পায় নাই, কিছু নিউমেরিক সংখ্যা পাইছে, কিছু অ্যালফাবেট পাইছে, তার জন্য ফলস দেখাইছে। ওকে, তাহলে সেই ডিজিটটা যে কোনো কিছু হতে পারে। ডিজিট যদি দেন, ডিজিট 2 হতে পারে বা 20 হতে পারে, পারে না? হতে পারে। আবার যদি একটা কমিয়ে দিই, 6টা ডিজিট না দিয়ে 4টা ডিজিট দেই, ফলস দিবে। বুঝতে পারছি তো? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আমি 6 ডিজিটই রাখি, 10 যেটা আছে আর কি, 1001 এরকম না আছে। আচ্ছা, এখন আমি বলবো যে ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড আমার হলো, এবার লেফট সাইডের কাহিনীটা ঘটাবো, লেফট সাইডের জন্য কাহিনী ঘটাবো। লিখবো কি? আর ইজ নাম্বার লেখার দরকার নাই। কেন আর ইজ নাম্বার লেখার দরকার নাই বলেন তো? লেফট সাইডে কি আছে? টেক্সট আছে, টেক্সটের জন্য কি ইজ নাম্বার লেখার দরকার আছে? না। আমি বললাম লেফটে, লেফট সেল অ্যাড্রেসটা চিনিয়ে দিলাম, কমা দিয়ে 1 দিলাম, সেলের ভিতরে একটা সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটা হবে কি আপনি বলে দিলেন ই। কি বলছি? লেফটে L4 এর লেফট সাইডে একটা সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটা হবে ই। এখন এই যে দুইটা ফাংশন লিখছি না, ইজ নাম্বার একটা ফাংশন, লেফট একটা ফাংশন, তাহলে কি ইউজ করতে হবে? দুইটা ফাংশনই ট্রু হবে, দেন ট্রু দিবে, তখন কি দিব? সামনে কি দিব? এন্ড। তাহলে এন্ড কিভাবে লিখবো? এন্ড সামনে পিছে ব্র্যাকেট ক্লোজ দিলাম। কি দেখাতে পারে? আউটপুট ট্রু, ঠিক আছে? এখন যদি আমি বলে দেই যে না, আমি এখানে খাদিজার কে দিব, আসছে খাদিজা, আজকে আসছে, তাহলে কি দেখাবে? ফলস। আচ্ছা, তো আপনার নাম কি? আপনার নাম কি? বন্যা। বন্যার বিএন, বিএন দিলাম, বন্যাকে ব্যান করে দিলাম, বিএন ব্যান হবে, কি হবে বলেন? ফলস হবে। কেন ফলস হলো? দুইটা কারণে ফলস হয়েছে। এক হচ্ছে বি মিলে নাই, ই মিলে নাই, ই মিলে নাই। আবার আমি যদি বলি যে বিএন দেন, ধরুন ব্যানই দিলাম, হ্যাঁ, ফলস তো দেখাবে, এটা তো জানি আমরা। আমি যদি বলি যে এখানে 3টা সংখ্যা হবে এবং সেটা হবে ব্যান, তখন কি হবে বলেন তো? ট্রু হবে। বুঝতে পারছি কি? একটা কমপ্লেক্স সূত্র, কিন্তু বুঝতে পারলে সোজা। তাহলে পুরো সূত্রটা যখন আমরা লিখবো তখন কিভাবে লিখবো? দেখেন, মুখস্থ বলে না, আমি দেখাচ্ছি। আপনারা এন্ড প্রথমেই লিখবেন না, এন্ড সবার লাস্টে লিখবেন। প্রথমে বলবেন, নাম্বারটা আগে দেখবেন, ঠিক আছে? ইজ নাম্বার দিয়ে শুরু করবেন, ইজ নাম্বার, ইজ নাম্বার। আপনি তারপর কি বলছি এইটুকু মনে রাখবেন, এটা মুখস্থ করতেও পারেন, আর যদি কারো এমনিতে মনে থাকে তাতে খুবই ভালো। ভ্যালু, ভ্যালুর ভিতরে কি? রাইট, রাইট, রাইটের ভিতরে এবার আপনি সেল অ্যাড্রেসটা চিনবেন। আমার যে সেল অ্যাড্রেসটা আছে এটা হলো L4,
ভ্যালু মানে আমি বলতেছি L4 এর মধ্যে প্রথমে ভ্যালুকে চুজ করো, ভ্যালুর পরে তার রাইট সাইডকে চুজ করো। বুঝতে পারছেন? ভ্যালু মানে L4, মানে L4 তো একটা সেল, এই সেল অ্যাড্রেসের ভিতরে ভ্যালুটাকে টার্গেট করো, সেই ভ্যালুকে আবার দুই ভাগে ভাগ করো, রাইট আর লেফট। ঠিক আছে? তো L4, হ্যাঁ শুধু নিউমেরিক সংখ্যাটাকে টার্গেট করতেছি, 6 কমা দিলাম, তারপরে এই ইজ নাম্বারের পুরো ফাংশনটা এখানে ক্লোজ। কিভাবে ক্লোজ হলো? 1 2 3 হয়ে গেল। হ্যাঁ, এরপরে কমা দিয়ে রাইট, না রাইট, রাইট তো চলে গেছে, লেফট, লেফট L4, এখানে বলতেছে টেক্সট দাও বা সেল দাও, আমি সেল অ্যাড্রেসটা চিনে দিলাম L4 কমা, আমার এখানে তিনটা সংখ্যা আছে, তাহলে 3 ইজ ইকুয়াল টু, এখন এই তিনটা সংখ্যা কি হতে পারে? ব্যান হতে পারে, ল্যান হতে পারে, ক্যান হতে পারে, যেটা থাকবে আপনার প্রশ্নে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। এবার লেফটের জন্য ক্লোজ। এবার এই লেফট এবং ইজ নাম্বার এই দুইটা ফাংশনই যেন ট্রু হয় সেজন্য কে এন্ড। এই যে দেখেন ব্যাপারটা কি করে গেছে, তার জন্য হচ্ছে এন্ড। ওকে, ঠিক আছে। এবার আমাকে আমি একজনকে কোশ্চেন করবো, শুধু সেই অ্যান্সারটা দিবে। ঠিক আছে? অন্য কেউ হেল্পও করবেন না, অ্যান্সারও দিবেন না। ওই যে পিছনে নামটা ভুলে যায় ওর, এই যে যাকে বলছে সে চিনছে, বলছি না? হ্যাঁ বলেন, মরিয়ম না জানি কি না। হ্যাঁ বলেন, আমার এটার জন্য ফর্মুলাটা বলেন, দেখে দেখেই বলেন। আরে ওরে, হ্যাঁ ইকুয়াল সাইন, হ্যাঁ হুম, দাঁড়ান দাঁড়ান আমি লিখে নেব। মা ভ্যালু রাইট সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসকে ধরেন আমার এখানে ই কত থাকবে, B4 এ, রাইট? তাই না? B4 এ তো লিখবো, তো B4 এ লিখলাম, B4 B4 কমা কত, আই না করছি কিন্তু, ওকে বলতে দেন কত হবে সংখ্যা। রাইট সাইডে কয়টা সংখ্যা আছে গুনেন। ছয়টা, হ্যাঁ। এই সামনে নিয়ে আসবো কিন্তু, এরপর যারা জিজ্ঞাসা করবো, বেশি যে হেল্প করতেছেন। তারপর কি করব বলেন তো, এগুলা ক্লোজ করব নাকি থাকবে ওপেন? ব্র্যাকেট গুলো ক্লোজ করব, বুঝে নেয় অর্ধেক। বলেন ব্র্যাকেট গুলো ক্লোজ করব কি করব না, আজকে বুঝে যাচ্ছে। হ্যাঁ তো বলেন, হ্যাঁ এই তা ব্র্যাকেট ক্লোজ করলাম, রাইট? তাহলে এটা কোনটার জন্য লিখলাম বলেন তো? ই, ই বাদ পড়ে গেছে না, তাহলে কি লিখবো তার জন্য? লেফট। হেল্প করে না, হেল্প করে না, হেল্প করলে কিন্তু উনি শিখতে পারবে না, আগেই বলে দিলাম। পাস কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার করতে হবে। লেফট, তারপর সেল অ্যাড্রেস, তারপর কে টেক্সট তো নাই, টেক্সটের জায়গায় তো আমরা লিখতেছি B4, তারপর কি হবে বলেন তো? দেখছেন একটা সাইন তো বুঝে না। 1, ইয়েস 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ওই খাদিজা মাঝখান থেকে বলে দিতেছে পাশা, ওই যে পাশা একটা আছে না। আচ্ছা গুড গুড, তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ দেন বলেন, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপর কি হবে? এইটা কি হবে, এই একটা সংখ্যা কি হবে সেটা বলে দিতে হবে না? সেই একটা সংখ্যা কি? ই, ই, ই। দেখছেন আপনাদের মধ্যে কেউ কেউ বুঝে নেন। ঠিক আছে, লেফট B4 কমা 1, 1 এর পরে ই, ই কেন? এই এই সংখ্যাটা আপনি যদি এখানে দেন, আপনার নাম কি জানেন? আইরিন, তাহলে আই যদি দেন তাহলে কি হবে এখানে?
আই হবে, হ্যাঁ ফলস হবে। বাট আই যদি দরকার হয় তখন আপনি এখানে কি লিখবেন, ইতে কি লিখবেন, আই, ই এর জায়গায় আই লিখবেন। এখন এই দুইটা ফাংশনে যাতে ফুলফিল হয় সেজন্য কি লিখবেন বলেন, শূন্য শূন্য বলতে থাকেন, ঠিক আছে? ওকে, তাহলে গেল, এটা কতটুক গেল বলেন? এটা হচ্ছে এই যে লেফট মোস্ট রাইট মোস্ট দিয়ে কি বলছে সেটার জন্য, কনসিডার 7 ডিজিট এমপ্লয়ি আইডি where left most digit is character is e and rest is 6 number numeric type। আচ্ছা এখন এই যে পুরা সবটার লেন্থ যে 6 ডিজিট হবে সেটার জন্য বলতে হবে না? ফারিয়া বলেন কি ফাংশন ইউজ করব? আর কেউ বলবেন না, ফারিয়া দাঁড়ান। এই যে 7টা ডিজিটই হতে হবে এর জন্য কি ফাংশন ইউজ করব? লেন, লেন, হ্যাঁ আপনি বলছেন, অন্য কেউ বলছেন, আপনি বলছেন। আপনার পাশে যে একটা চশমিশ আছে ওটা কই? একটা আসতো না চশমিশ, বসেন। লেন ফাংশন, b4 ইজ ইকুয়াল টু কত হবে বলেন? 7। আর বাকি আছে কি? ইউনিক করার জন্য কি বাকি আছে? কাউন্টিং। এখন বলবেন এত বড় সূত্র আমি লিখতে পারবো না। আপনি যদি লিখতে না পারেন যেটুকু মনে থাকবে ওইটুকু লিখবেন, না তাহলে হবে না, বাট হয়তো কম্পিটেন্ট হবেন না, বাট আমার মনে না থাকলে কি করবেন, তাই না? কম্পিটেন্ট হবেন না, বাট মনে না থাকলে কি করবেন, যে আমি পারি ডাটা ভ্যালিডেশন এমনি দিতে পারি কিন্তু মনে নেই। এত তাদের শর্ট টেকনিক শিখালে হবে? শর্ট টেকনিক দিব পরীক্ষার আগের দিন, ঠিক আছে? তাহলে কাউন্টিফের যেটা আছে, আপনার কোনো কিছু মনে নাই, আপনি এই যে যেমন আমার কাউন্টিফের ফাংশন ভুলে গেছি, স্ট্রাকচার ভুলে গেছি, কি করব? আমি জাস্ট এখানে যাব, গিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে কাউন্টিফ ফাংশনটা লিখব। বানান হয়নি, COUNT, এনটি, হ্যাঁ কাউন্টিফ। বানানটা লিখবো, অটোমেটিক আমাকে রেঞ্জ আর ক্রাইটেরিয়া, মানে আমাকে স্ট্রাকচার বলে দিছে, তাহলে স্ট্রাকচারটা মনে হবে, রেঞ্জ কি হবে এই পুরাটা সবাই, রাইট? b4 দিয়ে দিবেন, কমা একটা, লেস দেন 2, রাইট? বা ইজ ইকুয়াল টু 1 যেটা দেন দিয়ে দিলেন। এবার কপি করি, এটা একটু কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এই গেল আমার সূত্র। এখন সূত্রটা এরকম আছে, এটা যাতে চেক করতে পারি তার জন্য কি করতে পারি, লেস দেন 2 মানে কাউন্ট করো এই সংখ্যাটা কাউন্ট করো করে এটা লেস দেন 1 কিনা, লেস দেন 1 না, লেস দেন 2 মানে কি, ইজ ইকুয়াল টু 1 যদি দেই, আপনি দেন দেন দেন, আমারও পায়ে ঠান্ডা লাগতেছে। ধরেন লেস দেন 2 মানে 2 এর নিচে কয়টা সংখ্যা আছে? 0 বা 1, আইদার থাকতে পারবে না অথবা থাকলে একবার থাকবে, এইটুকু তো বুঝি, এটাই বুঝাচ্ছি, লেস দেন 2 দিয়ে এটাই বুঝাচ্ছি যে তুমি কাউন্ট করো, কোন সংখ্যাটাকে কাউন্ট করবে, b4, c4, b4 এর পরে কোনটা হবে, b5, b6, b7, b8, সবাইকে কাউন্ট করবে। দেখেন তো কোথাও কোথাও আমি লক করছি, কোথাও কোথাও আমি লক করি নাই, এই লক করাকে কি বলে বলেন তো? অ্যাবসলিউট করা। কেন কোথাও কোথাও লক করছি, কোথাও কোথাও লক করি নাই বলেন? যেখানে আমার চেঞ্জ হওয়া দরকার, প্রথমে b4 চেঞ্জ হওয়া দরকার, তারপরে b5 হওয়া দরকার, তাই না? প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হওয়া দরকার, বাট এখানে কেন লক করলাম? এই রেঞ্জের বাইরে যেন কিছু না হয়। যখনই কোনো রেঞ্জ, কোনো অ্যারে, কোনো টেবিল আমরা ইউজ করব,
সেই টেবিলের বাইরে যেন ডাটা না যায়, অন্য কোনো কিছু যাতে সে ট্র্যাক না করে, এটা মনে রাখবেন। আর পার্টিকুলারলি এখন যদি আমি B4 কে লক করে দেই তাহলে তো ও বারবারই কি করবে, এই সেলটাকে ট্র্যাক করবে, বাকি সেলগুলোকে কি ট্র্যাক করবে না। কিন্তু আমার তো সবার জন্য দরকার, B4 থেকে B13 পর্যন্ত যতগুলো ঘর আছে সবগুলো ঘরে দরকার। এবার তাহলে আমার এখানে কিসে যেতে হবে ডাটা ভ্যালিডেশন করার জন্য? প্রথমে যাব ডাটা ভ্যালিডেশন ট্যাব, তাই না? সেখান থেকে কোথায় যাব? ডাটা ভ্যালিডেশন অপশন, অপশন থেকে কোথায় যাব? আপনার একটা ফিল্ড আসবে, তাই না? একটা পপ আপ বক্স আসবে, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স। এটা মনে রাখেন, হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স মানে এই যে ছোট্ট একটা বক্স চলে আসে যে, সেটাকে বোঝাচ্ছি। পপ আপ মেসেজ, পপ আপ বক্স এটাকে বোঝায়। দেখেন আমি যদি পুরোটা প্রথমে এখানেও চাইলে একবার লিখে নিতে পারেন, একটা এমপ্লয়ি আইডি দিয়ে এই সূত্রটাকে যে কোনো এক জায়গায় লিখে ট্রু এনে দেখতে পারেন যে ট্রু হয় কিনা। জান এখন ফলস আছে কেন বলেন তো, এই সামনে আপনি বলেন কেন ফলস হচ্ছে এখানে? এই যারা দেখাই সে বলবেন, অন্য কেউ বললেন না, অন্য কেউ কেউ পারেন তো আমি জানি। আচ্ছা তারপর যদি এবার দেখেন তো এখানে কি আসবে, 2 এর 2 যদি দেই কি আসতেছে? ট্রু আসতেছে। আমি যদি এখানে 1 দেই আবার কি আসবে বলেন তো? ফলস আসবে, কারণ এই রেঞ্জটা সে ধরে ফেলছে। এই দেখেন কাউন্টিড ফাংশনটা লেখা আছে, ডুপ্লিকেট পেয়েছে একটা, এই আইডিটা দুইবার পেয়েছে, এই জন্য কি দিছে? ফলস। কিন্তু আমার তো ফলস হতে পারবে না, আমার সবসময় কি হতে হবে? ট্রু। এখন কোনো এরর মেসেজ কেন দিচ্ছে না? আমরা তো ভ্যালিডেশনে যাই নাই, আমরা জাস্ট এখানে লিখছি ট্রু ফলস দেখতেছি। যখনই দেখবো যে ট্রু আসছে তার মানে আমার সূত্র ওকে আছে। এবার আমি এই সূত্রটাকে নিয়ে কোথায় পেস্ট করব? ভ্যালিডেশন। এটা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সেটা আপনার ব্যাপার। আপনাকে কিন্তু অ্যাসেসর জিজ্ঞাসা করতে পারে যে এই সূত্রটা তুমি কিভাবে লিখছো বা কেন লিখছো, বুঝিয়ে বলো। আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন যে এখানে এখানে এই কারণে আমি এই জিনিসটা লিখছি। অ্যালাউ ফিল্ডে কি দিব? কাস্টম। মানে কাস্টম কেন? অর্থাৎ কাস্টম মানে হচ্ছে আমি নিজে কিছু একটা লিখতেছি, নিজে কোনো ফর্মুলা বা ফাংশন লিখতেছি, সেজন্য হচ্ছে কাস্টম। তারপরে ফর্মুলাতে এটা আমি সুন্দর করে বসায় দিব, দিয়ে দিলাম। এবার আমার এটা যাতে সবাই পায়, আপনারা সাধারণত কি করেন, পুরো একটা সেল ধরে করেন, সেটা আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে দেন যে অ্যাপ্লাই দিস সেটিংস টু সেম, বাস তাহলে ও পেয়ে যাবে। আর নালে এইভাবে একটু কষ্ট করে দিয়ে কপি সেলস দিয়ে দিবেন, তারপরে 1 2 লিখে দিবেন 2, তারপরে 3, হ্যাঁ, আবার এইভাবে টান দিলেও হয়, টান দিলেও হবে। ঠিক আছে, হলো? এমপ্লয়ি আইডি হয়ে গেছে। হ্যাঁ না, আপনি পুরো আপনারা যেভাবে শিখছেন সেভাবেই করেন, এটাকে ধরে তারপর ডাটা ভ্যালিডেশনে দেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কপি সেল হচ্ছে আপনাকে ফাঁকা থাকতে হবে, জিনিসটা ফাঁকা থাকবে, আপনি কপি সেল দিবেন, একটাতে ভ্যালিডেশন দিয়ে কপি সেল দিবেন, এটা একটু ডিফিকাল্ট আর কি। তারপর দিয়ে তারপরে এই যে আস্তে আস্তে ভ্যালু দেন, যা আছে কি আছে। হুম, যেভাবে নেয় আর কি, অনেক সময় নিতে চায় না, সেজন্য আর কি বললাম। 1 0 1 0 0 1 1 0 ছোট বড় সমস্যা নাই, এখানে কেস সেন্সিটিভ না, মানে ছোট বড় আপনি যাই লেখেন কোনো সমস্যা নাই। আচ্ছা এরপর দেখেন ডেজিগনেশনে যাই, গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 হাতে লিখে দিতে বলছে, খেয়াল করেন তো। বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, আমরা ড্রপ ডাউন লিস্ট করতে পারি না, কোথাও এক জায়গায় লিখে তারপর ড্রপ ডাউন করি, তাই না?
এখানে ধরেন গ্রেড 1 লিখলেন, গ্রেড 2 লিখলেন, গ্রেড 3 লিখলেন, তারপর সেল চিনিয়ে দিলেন, তাই না? পারি না? এটা পারি। বাট এখানে আরেকটা পদ্ধতিতেও আপনি করতে পারেন, যেটা করেন কোনো সমস্যা নাই, দুইটাই করতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করতেছি দেখেন, আচ্ছা অ্যালাউ ফিল্ডে দিবেন কাস্টম, নেম টাইপ FIELD, অ্যালাউ ফিল্ডে হচ্ছে কাস্টম, আর আমার একটা কি আছে ফর্মুলা ফিল্ড মনে হয়। কে বললো এই কথাটা? পাকনু হয়ে গেছে বেশি। আচ্ছা তাহলে অ্যালাউ ফিল্ডে কাস্টম, ফর্মুলা ফিল্ডে ফর্মুলা দিয়ে দিলেন, দেখেন ফর্মুলা কোনো ভুলভাল আছে কিনা। আচ্ছা এরপরে এমপ্লয়ি আইডির পরে নেক্সট কি? গ্রেড, সরি ডেজিগনেশন। আমার তো কষ্ট হয়, তারপর তো লিখতেছি। ডেজিগনেশনে আপনি জাস্ট কি করবেন, এখানেও ডাটা ভ্যালিডেশন, কি করবেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, অ্যালাউ ফিল্ডে দিবেন কাস্টম, আর এখানে গিয়ে আপনি যখন লিখবেন তখন গ্রেড 1, গ্রেড 2, এখানে কোনো স্পেস দিবেন না, গ্রেডের পরে একটা স্পেস দিলেন, তারপর হাইফেন দিলেন, এসব দেওয়া লাগবে না। গ্রেড 3 না, অ্যালাউ ফিল্ডে একটু দাঁড়ান, অ্যালাউ ফিল্ডে লিস্ট হবে, লিস্ট করতে বলছে না, ড্রপ ডাউন লিস্ট। একটা আমরা কি করতে পারি, এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখলাম, সোর্স হিসেবে চিনে দিতে পারি, এক করতে পারি, আর এভাবেও আমরা লিখতে পারি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এর মাঝখানে কোনো প্রকার স্পেস রাখবেন না, এই যে এরকম লিখবেন না যে জুম, কোনো প্রকার স্পেস রাখবেন না। তাহলে যদি স্পেস রাখেন, এই দেখেন আমি কোনো স্পেস রাখি নাই, আপনারা কি করবেন, কেউ কেউ এরকম রাখবেন GRAD গ্রেড, তারপরে একটা স্পেস দিবেন, তারপরে এইভাবে একটা স্পেস দিয়ে তারপর 1 লিখবেন। যদি এইভাবে লিখেন আপনার ওই জায়গায় একইভাবে লিখতে হবে। আপনার সূত্র যখন গ্রেড 1, গ্রেড 2 এর উপর ডিপেন্ড করে কাজ হবে, তখন কিন্তু এভাবে লিখতে হবে। সো আমি বলবো যে কোনো স্পেস রাখবেন না, গ্রেড 1 GRAD, এই বানানটাও খেয়াল করে রাখেন, অনেকে বানানে অনেক ভালো, সো বানানটা ভুল করা যাবে না। 3টা গ্রেড হয়ে গেল, হ্যাঁ ওকে দিলেন। এবার দেখেন ওরা চলে আসছে, চলে আসছে। তো এটা যাতে সবাই পায়, আপনারা যেভাবে করবেন, আমি এভাবে করি, কপি সেল মারবো, বাস। এবার আমি আমার শীটে যা আছে সেই অনুযায়ী কি করে দিব, চুজ করে দিব। বলেন তো প্রথমে কি এর জন্য কি গ্রেড 1, বি গ্রেড 2, বইয়ের মতন আছে তো, আপনাদের কারো কাছে বই নাই, কি অবস্থা? বই আছে গ্রেড 3, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 3, এরপর গ্রেড 1, আরে না গ্রেড 2, 3, প্রথমে 1, তারপর 3, তারপর 2, তারপর 3, তারপরে 1, বই ছাড়া কেমনে এরা কি দেখতেছে, তারপরে 3, তারপর 2, তারপর 3, 2, 3, ঠিক আছে ওকে। এবার বেসিক ওয়েলস পর্যন্ত দেখাই, তারপর আপনারা করেন, তারপর আবার বাকিটা দেখব। আচ্ছা খেয়াল করে দেখেন, অনেক কাজ আছে এখানে। এইটুক পর্যন্ত কে কে বুঝি নাই বলেন, এইটুক পর্যন্ত বুঝি নাই এমন কেউ আছেন? বলেন কি বুঝেন নাই, কোনটা বুঝেন নাই স্পেসিফিক? ওই কি বলে, প্রথমে দেখেন, প্রথমে আমি কি করছি, আমার
এই কাজগুলো কি করার দরকার আছে? এই যে টাইমস নিউ রোমান এরিয়া না, তো এগুলো তো পারি। আমার এমপ্লয়ি আইডিতে তারা বলছে একটা ভ্যালিডেশন আপনাকে দিতে হবে। কি কি ভ্যালিডেশন যদি মার্ক করি, বলতেছে যে প্রথমে ইউনিক ভ্যালু, এটার জন্য একটা ভ্যালিডেশন দাও। ইউনিক ভ্যালুর জন্য ভ্যালিডেশন দাও। এর জন্য কি ফাংশন ইউজ করি? নো, ইউনিক ভ্যালুর জন্য আমরা কাউন্টিভ ফাংশনটা ইউজ করি। তারপর বলছে পুরোটা 7 ডিজিটের হবে, তখন কি ফাংশন ইউজ করব? লেন ফাংশন। পড়াশোনা বাসায় শুরু করেন না। ইউনিক ভ্যালুর জন্য কাউন্টিভ, লেন ফাংশন। আর এই যে এমপ্লয়ি আইডি 6 ডিজিট 7 ডিজিট নিউমেরিক ভ্যালু, এর জন্য হচ্ছে কি ফাংশন? আপনি নিউমেরিক দেখেই তো বুঝতে পারবেন এটা কি ফাংশন হবে? ইজ নাম্বার। ঠিক আছে, এখন আমরা এই 3টা ফাংশন ইউজ করলেই আগে কাজ হয়ে গেছে আমাদের আগের সূত্রগুলোতে, আগের টাস্কগুলোতে। কিন্তু এই এখানে এটা বুঝছেন? আচ্ছা, ডেজিগনেশনে বসে তো এতক্ষণ ধরে কি বলবো, যাই হোক, ডেজিগনেশনে বসে যে ডেজিগনেশনে এই 3টা সংখ্যা থাকবে বা এই 3টা অ্যালফাবেট থাকবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 আর গ্রেড 2 এরপর বসে 3টা সংখ্যা থাকবে এবং এই 3টা সংখ্যা কি আকারে থাকবে? ড্রপ ডাউন লিস্ট আকারে। এটাকে আমরা বলি হচ্ছে, এই যে লিস্টটা তৈরি হয়েছে এটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট। আসলে আপনি যে কোনো কিছু চুজ করতে পারবেন, যে কোনো একটা। এই ড্রপ ডাউনের মধ্যে আরো যদি গ্রেড 4 থাকতো সেটাও চুজ করতে পারবেন। এখন সেটা করবেন কিভাবে? আপনি এটাকে হাতে লিখে দিবেন না, হাতে গ্রেড 1 লিখে দিবেন না, ইনপুট দিবেন না। যেমন এ এখানে কি দিছি? ইনপুট দিছি না? এভাবে ইনপুট দিবেন না। একটা আপনি এমন কিছু লিখবেন যে অটোমেটিক চুজ করার অপশন থাকবে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে লেখেন যে গ্রেড G1, G1 মানে গ্রেড 1, তারপরে G2 মানে গ্রেড 2, ঠিক আছে, তারপর G3 মানে গ্রেড 3 লিখতে পারি না? এখন এই 3টা লিস্ট যেহেতু আছে, আমাকে যদি বলে যে এই পাশে ডেজিগনেশনের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি কর, তখন আপনি কি করবেন বলেন তো? যাই হোক, বানান একটা হবে ডেজিগনেশন। ঠিক আছে, ওকে। ধরেন আপনি ডেজিগনেশনের একটা লিস্ট তৈরি করবেন, কারা কারা এই 3জন থাকবে বা 4জন থাকবে। ঠিক আছে, তখন আপনি কি করবেন বলেন তো? ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে কি দিবেন? লিস্ট। সোর্স হিসেবে কাকে চিনিয়ে দিবেন? এই 3জনকে দিলেন না? চলে আসলো না লিস্ট, যেটা আমরা VLOOKUP-এ সাধারণত করি না? হ্যাঁ, এখন তারা বলছে যে এই জব আপনি আইদার এখানে গ্রেড 1, গ্রেড 2 এভাবে লিখেও দিতে পারেন, অথবা আরেকটা ভাবে তৈরি করতে পারেন। সেটা হলো কি, ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট চিনাবেন, কিন্তু এইবার আপনি লিখে দেন G1, কমা যা যা থাকবে আর কি, G2, G3, G4, G3, কমা আবার স্পেস দিবেন না, আমি স্পেস দিয়ে ফেলছি পরে, G4, ওকে দিয়ে দিলেন। একই জিনিস হলো না? দেখেন আমার G4 এর পরে একটা স্পেস পড়ছে, এজন্য এটা আসছে। ওকে, আসছে। এটাই আপনি এখানে করছি, বুঝতে পারছেন? কি করছি? সবার নামগুলো লিখে দিছি, ডাটা ভ্যালিডেশনে গেছি, পপ আপ বক্সটা আসছে, এখানে অ্যালাউ ফিল্ডে দিছি লিস্ট, আর সোর্স ফিল্ডে দিছি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। ওকে, ইকুয়ালও লাগবে না, ডিরেক্ট ভ্যালু দিবেন। অ্যালাউ ফিল্ডে লিস্ট আর ফর্মুলা ফিল্ডে সোর্স, এটা হলো সোর্স ফিল্ড। সোর্স ফিল্ডে দিবেন কি, এটা কিন্তু মনে রাখেন কোনটা কখন আসে। লিস্ট দিলে আসবে সোর্স, কাস্টম দিলে আসবে ফর্মুলা,
মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে আপনি বিপদে পড়ে যাবেন। আমার কি, আমি তো আর অ্যাসেসমেন্টে বসবো না। ঠিক আছে, ওকে। এরপর দেখেন বেসিক ওয়েজ, এখানে অনেক কথাবার্তা আছে। এই শীটের 3টা কাজ ইম্পর্টেন্ট। এখন কোন সময় আপনাদের ক্ষেত্রে এমন হবে যে আপনি হয়তো এমপ্লয়ি আইডিটা পুরোটা ভুলে গেছেন, মানে ভ্যালিডেশনটা ভুলে গেছেন। যতটুকু ভ্যালিডেশন আপনার মনে আছে ওইটুকু ভ্যালিডেশনই আপনি দিবেন, দিয়ে বাকি কাজগুলো করে যাবেন। যেমন এখানে মানে পুরো টেবিলটা আপনার এইটুকু মনে নাই, বাট এগুলো সব মনে আছে, আপনি বসে আছেন এটার জন্য। নো, আপনার ডাটা ভ্যালিডেশন মনে নাই, আপনি বাকি কাজগুলো যা মনে আছে সেগুলো করে ফেলবেন, এরপরে আবার ডাটা ভ্যালিডেশনটা ট্রাই করবেন। আর অথবা এটার উপর ডিপেন্ড করে এখানে কোনো কাজ হবে না। এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করে, যেমন এখানে আপনি যদি বেসিক ওয়েজ ক্যালকুলেট করতে না পারেন তাহলে ওভারটাইম ওয়েজ করতে পারবেন না, অ্যালাউন্স হবে না, গ্রস অ্যামাউন্ট হবে না, এগুলো কিছুই আসবে না, তাই না? তাহলে এবং গ্রেড 1ও যদি না লিখতে পারেন তাহলে কিন্তু এখানে বেসিক ওয়েজের ফর্মুলাটা আপনি লিখতে পারবেন না। ডিপেন্ডেন্ট কিন্তু এমপ্লয়ি আইডির উপর কোনো কিছু ডিপেন্ডেন্ট না এখানে। সো এটা আপনি চাইলে পুরোটা শেষ করে এমপ্লয়ি আইডিটা পরে দিলেন, পসিবল। এগুলো নোট ডাউন করে রাখেন, বুঝতে পারছেন? পরীক্ষার হলে এগুলো লাগবে আপনাদের কাছে। আপনার কোনো সময় আপনার এরকম হয় যে আমার এমপ্লয়ি আইডিটা পারতেছি না, 2টা মনে আছে, কাউন্টিভ মনে আছে, লেন ফাংশন মনে আছে, কিন্তু ওই লেফট মোস্ট রাইট মোস্ট মনে নেই, তাহলে এটা স্কিপ করে যতটুকু মনে আছে ততটুকু দিয়ে দিবেন। ঠিক আছে? সুস্মিতা কি করেন? মোবাইল ফোন থাকলে কিন্তু কি করব, ফেলে দিবেন। ঠিক, এবার দেখেন বেসিক ওয়েজ। আমি কিন্তু এটা করাবো না, হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্স গ্রস এগুলো আপনারা পারবেন। আমার দরকার হচ্ছে এই দুটা করলেই এই শীট শেষ। ঠিক আছে? আর আমি যেভাবে আগাচ্ছি আপনারা কি করতেছেন আমি জানি না, যদি না আগাইতে পারেন পরবর্তীতে বিপদে পড়বেন, কারণ আমার হাতে সময় নাই, আমি বসে থাকতে পারবো না। আপ টু 40 আওয়ার্স ওয়েজ আর কি বেজ ওয়েজ, মানে কি বলেন তো? একদিনে, এক উইকে যদি 40 ঘন্টা তার আওয়ার হয়, বেজ ওয়েজ বেসিক ওয়েজ মানে 40 ঘন্টা তাকে করতেই হবে, 40 ঘন্টা তাকে ডিউটি দিতেই হবে। 5 দিন যদি তার ওয়ার্কিং আওয়ার হয় তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে? 8 পাঁচা 40। হ্যাঁ, এখন বলছে যে 40 আওয়ারের জন্য তার গ্রেড অনুযায়ী সে পাবে, প্রত্যেক আওয়ার গ্রেড 1 এর জন্য সে পাবে কত করে? 150 টাকা। এটা কি 150 টাকা মানে প্রতিদিনের জন্য পাবে না আওয়ারের জন্য পাবে? আওয়ারের জন্য, প্রত্যেকটা আওয়ারের জন্য। তাহলে এই লোকের আওয়ার কত হবে? বরাবর 40, বরাবর 40 না? তাহলে গ্রেড অনুযায়ী সে কত টাকা পাইতে পারে দেখেন তো? 150 × 40 গুণ করে যা হয় সেটাই সে পাবে। আমি বলতেছি যে মিনিমাম কত আওয়ার্স? 40 ঘন্টা তাকে করতেই হবে। এখন আমার এই শীটে খেয়াল করেন তো, কেউ আছে 40, কেউ আছে 40-এর উপরে, আবার কেউ আছে 40-এর নিচে, মানে সিকলিপ, মানে আপনারা যেমন ওই যে ইনি ওই যে দেখেন মোবাইল দেখতেছে, একটু পরে বলবে যে কি আমার বোন কাঁদতেছে আমি চলে যাই। ঠিক আছে? তাহলে কি সে ফাঁকিবাজ? এই যে ফাঁকিবাজ, এরকম উনার মতো একজন আর কি, বুঝছেন? এমপ্লয়ি আইডি 8-এর মতো একজন উনি, যে কি করে পুরোপুরি 40 আওয়ার দেয় না, সে 4 ঘন্টার মধ্যে কিছু আওয়ার দিয়ে এরপর বাকি আওয়ারে কিছু একটা অজুহাত দিয়ে চলে যায়, বুঝছেন? এরা ফাঁকিবাজ এমপ্লয়ি। আর এরা তো আছেই, এরা আবার কেউ আছে জেরিনের মতো বসে থাকে, বসেই থাকে। ঠিক আছে? আবার কেউ আছে কি যে মানে একটু কম, আবার কেউ আছে না আমার 4 ঘন্টা আওয়ার, আমি 4 ঘন্টার পরে একটা মিনিটও এখানে থাকুন না। হ্যাঁ, ঠিক আছে? তো সব রকম টাইপের লোকজনের কথাবার্তা এখানে বলা হয়েছে। ঠিক আছে? এখন আমাকে তো কোম্পানিতে তো এরকম বেশি কম থাকে যে কেউ ডেডিকেটেড, আবার কেউ থাকে
একদম মানে একটা আওয়ারও বেশি দিবে না, যা তাই। আবার কেউ আছে ফাঁকিবাজ। 3 টাইপের লোকজনই থাকে, কিন্তু সবার জন্যই তো বেসিক ওয়েজ তৈরি করতে হবে, তাই না? তো দেখেন এখানে আমি একটু ভাঙবো এটাকে, আরেকটা সেল আমি অ্যাড করব, ইনসার্ট। এটা আমি এখানে লিখবো বেসিক ওয়েজ ফর অনলি 40 আওয়ার্স, যেটা তাদের মেইন জব, অনলি 40 আওয়ার্স। আপনাদের এটা করতে হবে না, আপনারা জাস্ট এটা বোঝার জন্য দেখেন 40 আওয়ার্সে সে কি পরিমাণ সময়টা সে দিছে তার হিসাব করব। প্রত্যেকটা মানুষের গ্রেড অনুযায়ী শুধু 40 আওয়ার্সে সে কি পরিমাণ টাকা আসে সেটা দেখব, ঠিক আছে? আর আরেকটা দিব, আরেকটা সেল বাড়াবো, সেলস রাইট, রাইটে 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 বলে এই পাশে হবে, এই পাশে ইনসার্ট সেল রাইট। আচ্ছা একটা 40 দিলাম। আর একটা হচ্ছে এইখানে এই সেলে যা আওয়ার্স পাওয়া গেছে সেটা 40 হোক, 55 হোক, 48 হোক, 35 হোক, সেটার জন্য তার গ্রেড অনুযায়ী কি হিসাব নিকাশ হবে। দুইটা সেল নিলাম, হ্যাঁ দুইটা সেল আমি ভাগ করে দিলাম। এগুলো আপনাদের নিতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। বেসিক ওয়েজ অ্যাকর্ডিং টু, ধরেন ফর বা অ্যাকর্ডিং টু আওয়ার্স গিভেন, এটা কি বুঝতে পারছেন? বাংলায় বলতে হবে, মানে এখানে বেসিক ওয়েজটা ক্যালকুলেট হবে, এখানে এই সেলে ক্যালকুলেট হবে, এই সেলে যা আছে তা দিয়েই গ্রেড অনুযায়ী কত টাকা পায়, গ্রেড অনুযায়ী কত টাকা পায়। এখানে যা দেওয়া আছে 55 হইতে পারে, 40 হইতে পারে, 35 হইতে পারে। আর এখানে হচ্ছে শুধুমাত্র 40 আওয়ার্সের জন্য তার গ্রেড অনুযায়ী সে কত টাকা পায় এই সেলে। তো এখন আমাকে বলেন, যদি আমি শুধু গ্রেডের হিসাব করি, এই পাশে এটা নিয়ে আসি, গ্রেড হচ্ছে এইটা, এই হচ্ছে গ্রেড, হ্যাঁ গ্রেডটা এখানে একটু সামনে নেই। এই এখন দেখেন এটা একটু ভালো করে বুঝেন, অনেক বুঝার ব্যাপার আছে এখানে। ওকে, এটা আমার গ্রেড আর এটা হচ্ছে আমার কি, ওকে। তাহলে এখন শুধু আমাকে গ্রেডের জন্য ফর্মুলাটা বলেন দেখি, এখানে যা আওয়াজ আছে তার উপরই করব, বলেন তো কি হবে, কি ফাংশন ইউজ করব, ইফ, ইফ আমার এই সেলে, এই সেলকে আমার প্যারামিটার কে, চেকিং প্যারামিটার কি বলেন তো, এখানে কাকে দেখবে, আওয়ার দেখবে না ডেজিগনেশন দেখবে? আমি কিসের উপর বসি, আওয়ার দেখবে, নো আওয়ার এখানে প্যারামিটার না, চেকিং প্যারামিটার, মানে কন্ডিশনাল প্যারামিটারটা কে, ডেজিগনেশন। ডেজিগনেশন হচ্ছে আমার চেকিং প্যারামিটার, মানে কন্ডিশন কার উপর দিব এটা কিন্তু বুঝতে হবে। এখন হয়তো আপনারা আমার কার উপর কন্ডিশন দিব, আমি কি গ্রেডের উপর বেস করে লিখবো সূত্র, নাকি আওয়ার্স এর উপর ডিপেন্ড করে সূত্র লিখবো? এখানে আমার চেকিং প্যারামিটার হচ্ছে বা কন্ডিশন দিব হচ্ছে গ্রেডের উপর, গ্রেড। তাহলে আমার সেল অ্যাড্রেস কোনটা হবে, গ্রেড যদি D4 যদি গ্রেড 1 হয়, এখানেও কিন্তু কোনো কি দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। আপনি যদি স্পেস দেন তাহলে সব জায়গায় স্পেস দিতে হবে। আওয়ার যদি গ্রেড 1 হয়, ঠিক আছে, তাহলে কি করবে, এখানে যে আওয়ারটা পাইছি, না যদি ডেজিগনেশন যদি গ্রেড 1 হয় তাহলে কই গেল, কিসের উপর লিখতেছি, ইফ, এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইফ, ইফ ফাংশনটা দেখতে পাচ্ছেন, এখানে তো দেখতে পাওয়া যাওয়ার কথা।
দেখা যায় খালি না না করবে, দূরে বসবে আর না না করবে। যদি এটা ইজ ইকুয়াল টু খেলে, কি করবে? আপনার বয়স আমার বয়স কি সমান? ও খেলে, হ্যাঁ যান। D4 যদি গ্রেড 1 হয়, কি হয়েছে? তাহলে E4 এ কি গুণ হবে বলেন তো? 150। গুড, গুণ হলো। গ্রেড 1 এর জন্য পার আওয়ারের জন্য 150 টাকা করে গুণ হয়ে গেল। কিন্তু যদি তা না হয়, আবার D4 যদি গ্রেড 2 হয়, GRA গ্রেড 2 হয়, তাহলে কি দিবেন? E4 ইন্টু 125। ঘুম চলে গেছে, লিখতেছে আমি, ঘুম আসে ওনাদের। আর যদি বাকি যা আছে ওটার জন্য আমার কিছু লিখতে হবে না, আমি সরাসরি E4 ইন্টু 100 দিয়ে দেব। 1 2 3। ঠিক আছে? কোনো ভুল আছে? ভুল থাকলেও ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে গুণ করেন তো। ওর গ্রেড কত? 1, 40 ইন্টু 150। ঠিক আছে, 6000 আসে? গুণে বলেন। আচ্ছা, এটা পেল, তাই না? প্রত্যেকের এটা কি গেল? E4, তারপরে D5 এ কি করলো? গ্রেড 3। তাহলে 55 ইন্টু কত হবে? 100। ঠিক আছে, আসছে? ঠিকঠাক আসছে? আচ্ছা, এখন একই সূত্র শুধু 40 আওয়ারের জন্য, সেক্ষেত্রে কি ঘটবে বলেন তো? দেখেন লিখি। ইফ, হ্যাঁ, একই ফর্মুলা। যদি এ যদি ইজ ইকুয়াল টু যদি গ্রেড কি হয়? গ্রেড 1 হয়, তাহলে কত গুণ করবেন? 40। এবার কিন্তু সেল অ্যাড্রেস না, এবার শুধু 40 ইন্টু 150। আর যদি ইফ সেই কন্ডিশন যদি না হয়, D4 যদি গ্রেড 2 হয়, তাহলে কি করবে? 40 ইন্টু 125, না 125, আর বাকি 40 ইন্টু 100। বুঝতে পারছি? কে বুঝেন নাই? বারবার কিন্তু জিজ্ঞাসা করতেছি, কে বুঝেন নাই, কে বুঝেন নাই? শর্তে কি ডাউট আছে? টাকা না না, 100 টাকা পার, এটা বুঝায় পার আওয়ার, পার আওয়ার, পার টাকা। যেমন আপনি একটা সূত্র লিখলেন, যদি শনিবার না আসে, পার পার্সন 50 টাকা করে দিল, প্রতিজন, প্রতি আওয়ার। ঠিক আছে, উইকলি হিসাব করতেছেন, তাহলে প্রত্যেক জনের জন্য 40 ঘন্টা, 40 ইন্টু পার আওয়ার। অথবা না, এটা হচ্ছে আওয়ার বুঝায়, এখানে আওয়ার বুঝাইছে। পার পার্সন, পার টাকা, পার পার্সন বা পার আওয়ার বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার বলেন, দুইটা সূত্রের মধ্যে বা দুইটা সেলের মধ্যে পার্থক্যটা কি? বলেন। আমি বলছি যে আমি দুইটা সূত্র আমাকে লিখতে হলো কেন? পার্থক্য কি আছে? এইটা, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে বেসিক ওয়ে যে এটাই বের করতে বলছে। কোনটা বুঝেন নাই? অনলি ফর 40 আওয়ার। ওরা বলছে কি যে তোমার বেজ ওয়েজ হচ্ছে 40 ঘন্টা, আপ টু 40 আওয়ার পর্যন্ত তোমার বেজ ওয়েজ। বেজ ওয়েজ মানে কি? সে পাবেই, এর মধ্যে কোনো তার ফাঁকা বাকি নাই।
যে 40 আওয়ারে কম করছিল তাকে তো আমি লিখি নাই, সে যে 40 আওয়ারে কম করছে সে তো ওই যে কমই পাইছে, আমার এই সূত্র অনুযায়ী সে কম পাইছে, তাই না? কিন্তু আবার আমি যদি তার 40 আওয়ার দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু সে আবার বেশি টাকা পেয়ে যাচ্ছে। আর খেয়াল করেন, আমি বলি প্রথম কথা হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে যে আওয়ার গুলো আছে তার উপর ডিপেন্ড করে আপনি টাকা পয়সা দিয়ে দিতেছেন। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 40 ঘন্টা আওয়ার পাওয়ার জন্য তার স্যালারিটা কত সেটা, এটা তার পাওয়া উচিত, এটা তার পাওয়া উচিত, আর আপনি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, যে 40 ঘন্টা বরাবর করছে তারে নিয়ে কোনো কথা নাই, কিন্তু যে 55 ঘন্টা করতেছে, আইদার আপনি এই সূত্রটা ইউজ করতে পারেন অথবা এই সূত্রটা ইউজ করতে পারেন, তাই না? কিন্তু যে 55 ঘন্টা করতেছে তার অ্যাকচুয়াল টাকা আসলে কত, উইকলি সে কত পায়, তার পাওয়ার কত হচ্ছে 4000, কিন্তু আপনি তাকে দিয়ে দিচ্ছেন কত, 1500 টাকা বেশি দিচ্ছেন। কোম্পানি লাভ উঠে যাবে না? আচ্ছা, তাকে তো আবার ওভারটাইম দিবেন না, ওভারটাইম দিবেন না, ওভারটাইমের জন্য তো তাকে দিবেন, তাই না? যে 43 ঘন্টা পাইতেছে গ্রেড অনুযায়ী তার পাওয়ার কথা হচ্ছে 5000 টাকা, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন কত? এই অ্যাকাউন্টস অফিসারে তো বাসায় দোলাবে কোম্পানি মনে, যে তুমি সবাই বেশি বেশি দিয়ে দিচ্ছ, আবার ওভার টাইমেও তাকে আবার টাকা দিতেছো। ঠিক আছে, এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আবার এখানে দেখেন 35-এর জন্য কি করতেছে, সে তার গ্রেড অনুযায়ী সে পাওয়ার কত হচ্ছে 4000 টাকা, কিন্তু তাকে আবার দিচ্ছে কম, না তাকে কম করেছে সেটা পরে পরে হিসাব করবেন, বেশি তো দিয়ে দিচ্ছেন, এই ফর্মুলাটা আপনি ইউজ করতে পারতেছেন না, বেশি দিয়ে দিচ্ছেন না, কম ঠিক আছে, কমের জন্য একদম পারফেক্ট, ওকে, বরাবরের জন্য 40-40 বরাবর পারফেক্ট, কিন্তু বেশি তো আবার বেশি পেয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা বাদ, আবার এই ফর্মুলাও আমি ইউজ করতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে যে এই যে এখানে যে আবার সে বেশি পেয়ে যাচ্ছে, ফাঁকিবাজটা, বুঝতে পারছেন? এখন তাহলে কি করব আমরা, আমরা কি করব, বেসিক ওয়েজ অ্যাকচুয়ালি আমার হবে কি, মিন এই সেল কমা এই সেল, দাঁড়ান আসতেছি, দিলেন, দিয়ে এবার দেখেন, এবার দেখেন তো, যে 40 ঘন্টা করছে তারটা ঠিক আছে, গ্রেড অনুযায়ী, গ্রেড অনুযায়ী তারটা ঠিক আছে, কিন্তু যে 55 ঘন্টা করছে গ্রেড অনুযায়ী তাকে কি বেশি দিছেন? এটাও ঠিক আছে, এবার কমে যায়, এগুলো সব ঠিকই হবে, বেশি বেশি যারা পাইছে ঠিক আছে, এবার কমে যায়, কমে কি হচ্ছে, তার গ্রেড অনুযায়ী সে কমটাই পাচ্ছে, সে 40 ঘন্টার আওয়ার পাচ্ছে না, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি কি করতে হবে, আপনি দুইটা ফর্মুলা লিখে মিল দিয়ে, যে কম তার জন্য কম, আর যে অ্যাকচুয়াল তার জন্য অ্যাকচুয়াল পাবেন। তাহলে এই, এখন তো আপনি, আমার কথা হচ্ছে যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ম্যাম এই দুটো তো আমরা তৈরি করতে পারবো না, এই দুটো সেল তো আমি তৈরি করতে পারবো না, কারণ আমাকে তো তারা বলে নাই যে ইনসার্ট এক্সট্রা সেল, এই দুটো আমি আপনাদের বোঝানোর জন্য তৈরি করছি। কি বোঝানোর জন্য তৈরি করতেছি, যে স্টেট ফরওয়ার্ড ফর্মুলা আমি ইউজ করতে পারবো না, যে এখানে যা আওয়ার আছে তার সাথে গ্রেড অনুযায়ী গুণ করে দাও, আবার শুধু বরাবর 40 দিয়েও গুণ করতে পারবো না। কেন? কারণ ভেজালের মার্কা আওয়ার্স দিয়ে রাখছে। তাহলে এখন কি করা, করণীয় কি? করণীয় হচ্ছে এই দুটার মধ্যে মিনিমাম বের করা, তাই না? আচ্ছা, আমি এই সেলে যে ফর্মুলাটা লিখছি সেটাকেই তো আমি এখানে নিয়ে আসতে পারি, আনতে পারি না? গরমে শেষ হয়ে গেছে, একটা কলম দেন না, আমার ব্যাগে আছে।
এখন তাহলে ওইটাই, হ্যাঁ ওইটাই লিখবো, এখন লিখবো। দেখেন কি করবেন আপনারা, এটা অনেকভাবে লেখা যায়, যেটা সোজা হবে আমি সেটাই লেখাই। হ্যাঁ, তাহলে আমার নেক্সট কি, আগে কনসেপ্ট বুঝছেন কিনা সেটা বলেন, নাকি খালি সূত্র লেখা দেন ম্যাম আমি কপি পেস্ট মেরে দিব শেষ? সেটা করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মুখস্থ করে কনফিডেন্ট হতে পারেন আমার কোনো সমস্যা নেই। মিনিমাম হচ্ছে ম্যাক্স কি করবে, দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম বের করে দেয়। আর মিনিমাম হচ্ছে কি, এখন দেখেন আমি বলি একটু খেয়াল করেন, আমি এটা বুঝাই তাহলে, যেহেতু প্রশ্নটা করলেন। একটা আওয়ার আছে 50, আরেকটা আওয়ার আছে 40, একটা ভ্যালু আছে আমার এখানে, আরেকটা হচ্ছে বরাবর 40, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি 35, 40। এখন আমি এগুলোর জন্য মিনিমাম লিখব, এইটা কমা এইটা, কে দিবে, কি আউটপুট দিবে আমাকে? 40। 40 আর 40-এর মধ্যে আউটপুট যে কোনো একটা 40, আর 35 আর 40-এর মধ্যে আউটপুট কত? 35। অর্থাৎ ও হচ্ছে মিনিমাম সংখ্যাগুলো বের করে নিয়ে আসতেছে, না বেশি দিচ্ছে, হ্যাঁ, না কম দিচ্ছে। যদি কেউ কম করে থাকে তাহলে প্যারামিটারটা কি হচ্ছে? কম। যদি কেউ বেশি করে থাকে তাহলে প্যারামিটারটা হচ্ছে তার বেশি। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আমার যদি 35 না থাকতো তাহলে আমি বরাবর 40 দিয়ে গুণ করে চলে যেতাম। 35 যদি না থাকতো সব 40 দিয়ে গুণ করে দিতাম, আর তাহলে আর 55 ঘরটা পাচ্ছে না, মানে ওভার টাইম সে পাচ্ছে না, বেশি টাকা পাচ্ছে না। কিন্তু যেহেতু কিছু কম কিছু বেশি আবার বরাবর আছে, এই কারণে আমার সূত্রটা হয়ে গেছে কমপ্লেক্স। তাহলে আমি যা গুণ করছি আমি দুইটা ভাবে করতে পারি। দেখেন আমি যা লিখছি এটাকে কপি করলাম, বা আপনি এইভাবে করতে পারেন, একটা কপি করলেন, হ্যাঁ এইটা একটা না, একটা ইয়ে, এরপর কমা দিলেন, এরপরে এইটা নিলেন, আরো সিম্পলিফাই করে লেখা যায়। আপাতত এটাই দেখেন, এটাকে সব 40 দিয়ে গুণ করে দিতে পারেন, মানে ইন্টু ইন্টু 40টা লিখে একবারে 40 দিয়ে গুণ করে দিতে পারেন। হ্যাঁ, লিখে একবারে 40 দিয়ে গুণ করতে পারেন। আমি দুইটা ফাংশন লিখছি না, খেয়াল করে দেখেন, এই এটা কি শুধু 40-এর জন্য, রাইট? আর এটা কি সবার, মানে ওই সেলে যা আছে তার জন্য। এবার সামনে দিয়ে মিন ফাংশন লিখে দেয়। বুঝতে পারছেন? কঠিন, এটা কঠিন হয়ে যাচ্ছে তাই না? দাঁড়ান আমি একটু সিম্পলিফাই করি। এসি কি করবেন করেন, আপনার বন্ধ ঠান্ডা আমার কোনো কিছুই লাগে না, বন্ধও লাগে না ঠান্ডাও লাগে না, কিছুই লাগে না। ইন্টু 40 এভাবে দিতে পারে, ঠিক আছে? এটা কি হবে? আচ্ছা এটাই রাখি, দাঁড়ান। আগেটাই থাকুক, এটা দরকার নেই। এই দেখেন ইফের জন্য 1 2 1 2, আর এটা মিনের জন্য। এই পুরোটাকে যদি আমি এবার কপি করি, কপি করে পেস্ট করি, তাহলে কি দাঁড়ায় দেখেন তো। এই সেলটা মনে রাখেন যে যার যার জন্য তাতা হয়েছে। বলেন।
দুইটা ভাবে করতে পারেন, আমি দেখাচ্ছি। এই হ্যাঁ আসেন, এনে এই গুণ করে দিলাম। তাহলে কি হলো, কেউ বেশিও পেলো না, কেউ কমও পেলো না। আরেকটা কাজ করা যায় যে আপনি এরকম ইন্ডিভিজুয়ালি লিখে এই দুটাকে গায়েব করে দিতে পারেন, এই দুটাকে গায়েব করে দেওয়া যায়, দিয়ে জাস্ট এখানে মিন দিয়ে এটা বুঝতে পারছেন কোনটা করবেন? আর কোনো সোজা উপায় নাই, এটা এভাবে লিখতে হবে, দুইটাই তো লিখতাম। আমি ভেঙে ভেঙে করছি, সেটাই এখানে লিখলাম। কি লিখছি, এই যে এইটুক পর্যন্ত ওই সেলে যা ছিল তাই, আর এইটুক পর্যন্ত কি 40, শুধু 40 দিয়ে গুণ করছি। এরপরে দুইটা ফাংশন লিখে মিন ফাংশনটা ইউজ করতেছি। কঠিন, একটু কঠিন, বাট এটাই করতে হবে। জি, আপনি যদি মনে করেন যে আমি এত বড় সূত্র আমি লিখতে পারবো, ইম্পসিবল, ঠিক আছে? আলাদা আলাদা লিখে এরপরে এই দুটোরে, এই যে এখন আমি লিখছি না, দুটাকে মার্চ করছি মিন ফাংশন দিয়ে, দুটাকে মার্চ করছি করে, এখন দেখেন আমি এটাকে আউট করে দেই, এটাকে আউট করে দেই। কেন নেক্সট আসলো, কেন আসলো বলেন তো? কারণ এই সেলগুলো সরে গেছে, বুঝতে পারছেন? সেলগুলো সরে গেছে, আমি জাস্ট টান দিয়ে দিব। এখানে জিরো আসছে কেন বলেন তো? নাই, ভ্যালুই না। এখন দেখেন কেউ বেশি পেয়েছে? 55 ঘন্টার জন্য গ্রেড 3 অনুযায়ী গুণ করেন, 55 × 100 দিয়ে গুণ করেন 5500, বাট 5500 কি তাকে দিচ্ছি না, সে তো 40 ঘন্টার আওয়ার পাবে। বেসিক ওয়েজে সে 40 ঘন্টার আওয়ার পাবে, বাকি যে 15 ঘন্টা সে বেশি গেছে তার হিসাব কোথায় করবে? ওভার টাইমে কি হবে? এ কত করছে? 43 ঘন্টা। গ্রেড 2 অনুযায়ী তার কত টাকা হওয়ার কথা? গ্রেড 2 তে কত আছে? 125। তাহলে 125 ইন্টু 43 কত হওয়ার কথা? গুণ করি, ক্যালকুলেটর তো আমাদের সবার ইয়েতেই আছে। 43 ইন্টু কত? 125। আর দাঁড়ান, এটা হচ্ছে তার কত? ওভার টাইম সহ তার আওয়ার। বাট আমরা তো এটা তাকে দিব না, আমরা তাকে কত দিব? 43 ইন্টু 40, না না সরি 40 ইন্টু 125। তাহলে ঠিক আছে। আর বাকি যে 3 ঘন্টা সে বেশি করছে, ওভার টাইমে দিয়ে হিসাব করবো আবার, তারপর ওখানে যা হিসাব আছে সেই অনুযায়ী তাকে দিয়ে দেবো। ওকে, এরপর 48 জন্য কি করছে, বা 54 জন্য কি করছে বলেন? আপনি বলেন, জেরিনের পিছনে বলেন না, 54 জন্য তার গ্রেড অনুযায়ী কত হওয়ার কথা? কি বুঝেন নাই? আজব তো। আমি জিজ্ঞাসা করছি 54 জন্য গ্রেড 3 অনুযায়ী তার কত টাকা হওয়ার কথা বলেন? 100 টাকা তার ইয়ে গুণ করেন, আমি বুঝতেছেন নাকি? আরে আমি জিজ্ঞাসা করতেছি যে 54 যুক্ত গ্রেড অনুযায়ী তার কত টাকা পাওয়ার কথা, ওনাকে বলতে দেন না। আমি কি এখানে মানে কথা বলতেছি কি কেন? আপনি না বুঝেন তো জিজ্ঞাসা করবেন না যে বুঝতেছি না। বলেন 54 জন্য কত টাকা পাবে সে গ্রেড 3 অনুযায়ী? 5000, মানে 4000 গুণ 100 হবে। 4000 গুণ 100 হবে কেন? 4000 পেমেন্ট কোথায়? সে আওয়ার করছে কত? 54 ঘন্টা। তাকে দিবেন কত বেসিক ওয়েজ? কত ঘন্টা টাকা দিবেন? 40 ঘন্টার জন্য টাকা দিবেন। তাহলে ওভার টাইম তার কত? ওভার টাইম 40 কত? দাঁড়ান, আপনি দাঁড়ান, ওভার টাইম কত? ওভার টাইম হচ্ছে মানে 14 ঘন্টা। তো 14 ঘন্টার আবার কি আপনাকে দিয়ে দিবেন বেসিক ওয়েজে? না, তাহলে কি করবেন? ওভার টাইমে দিবেন। তাহলে এখন কত দিবেন তাকে?
তাহলে তারা হচ্ছে গুণ দিব কার সাথে কার গুণ দিবেন? 40-এর সাথে আর 14 গুণ 40-এর সাথে 40-এর সাথে কারে গুণ দিবেন বলেন? 40-এর সাথে 100 কেন 100 গুণ দিবেন? হ্যাঁ, তো এটা না করার কি আছে? বেসিক ম্যাথ তো বুঝতে হবে না? আপনি আগে বেসিক ম্যাথ তো বুঝবেন, তারপর সেটা কথা বলবেন। সূত্রের কথা বাদ দেন, আপনি বেসিক ম্যাথ বুঝেন। আমার তাকে বেসিক ওয়েজ ওভারটাইমের টাকা তো তাকে আমি এখানে বেসিক ওয়েজ দিতে পারি না। পারি? এবার যা আপনি বসেন, এবার যাকে জিজ্ঞাসা করতে বলবেন, সামনে আপনি বলেন 47 ঘন্টা এর জন্য কি করব বলেন? কাক 125 কে গুণ করবেন গ্রেড 2 অনুযায়ী। 125 কে গুণ করবেন কত দিয়ে? 7 দিয়ে। কেন? বেসিক ওয়েজের হিসাব করতেছেন, আমি ওভারটাইমের ওয়েজে যাচ্ছি। 40 দিয়ে গুণ করবেন। 40 দিয়ে কত দিবেন? 125 কে গুণ করবেন। গুণ করেন তো দেখি, ক্যালকুলেটরে গুণ করেন। 125 ইন্টু 40 দেন। 5,000 টাকা, ঠিক আছে? আর যে 7 ঘন্টা বেশি করছে তার জন্য কি করবেন? টাইমের হিসাবে করবেন। আচ্ছা বসেন। এবার ওই যে যিনি বুঝে না, দাঁড়া, 35 ঘন্টার জন্য কি করবে? 35-এর সাথে গ্রেড 100 কেন গুণ দিলেন? 35-এর সাথে 100 কেন গুণ দিলেন? গ্রেড 3 অনুযায়ী 100 টাকা গুণ দিলেন। 40 কেন গুণ দিলেন না? 40 কেন গুণ দিলেন না? 100 গ্রেড 3 অনুযায়ী বেসিক বেস ওয়েজ অনুযায়ী তো 40 দিয়ে গুণ দেওয়ার কথা বলছে না, বেস ওয়েজ 40। তাহলে কেন 35 দিয়ে গুণ করলেন? কেউ বলতে পারবেন? বলেন। 35 আছে, সে 40 ঘন্টা ডিউটি করে না, তার বেস ওয়েজ 40, বাট সে ওই আওয়ারটা সে করে না, তার জন্য তাকে দিচ্ছি না। 5 ঘন্টা কম করছে। হ্যাঁ, ওভারটাইমে গিয়ে কি কোনো ক্যালকুলেশন পাবো তার জন্য? কিছু হবে না, কারণ সে ওভারটাইম করে না, তাই না? সে আবার 40 ঘন্টাও করে না। এখন যদি তাকে আমি 40 ঘন্টা টাকা দিয়ে দেয়, এটা কি ভ্যালিড হলো? বসেন, দুজনেই বসেন। এবার ওভারটাইমের জন্য কি করবে বলেন? কি সূত্র বলা আছে পড়েন। আওয়ার্স এবং 40 যদি হয় তাহলে যত হবে তার জন্য ওভারটাইম করো, এবং প্রত্যেক ওভারটাইম আমার জন্য পার আওয়ার কত টাকা দিয়ে গুণ দিবেন? 200 টাকা। তাহলে কি হবে? কি প্যারামিটার আমার বলেন তো এবার? প্যারামিটার কি ডেজিগনেশন না আওয়ার? আওয়ার। এই প্রিয়া বলেন, আসেন বাংলাদেশে, বলেন কি লিখবো বলেন তো, একটু সূত্রটা বলেন দেখি কি হবে বলেন। ইফ, ইফ তো আমিও জানি, ইফ এর পরে কি? প্যারামিটার কে? আওয়ার। 40-এর উপরে বা তার সমান যদি হয় নাকি? উপরে, তাহলে 40-এর উপরে যদি হয় তাহলে এখানে কি গ্রেড আসবে? গ্রেডের কোনো কিছু নাই। আওয়ার ইন্টু 200। আচ্ছা মাইনাস করলাম না কেন? মাইনাস তো করতে হবে। যদি হয়, আমি যদি এটা লিখি যে E4 ইন্টু 200, তাহলে কি করবে বলেন তো? আদারওয়াইজ 0। যদি 40-এর উপরে হয় তাহলে
এই সেলে যে আওয়ার আছে তার সাথে 200 গুণ হবে, এটা কি ভ্যালিড হলো? কি করবে বলেন তো? বিয়োগ করতে হবে, যে E4 এর থেকে 40 বিয়োগ করে যে ঘন্টাটা আসবে ওই ঘন্টার সাথে 200 গুণ। উপরে দিলে তো, আচ্ছা দেখি উপরে দেই, দেখেন কোথায় ছিলাম, এখানে ছিলাম আমরা। উপরে যা আছে তার সবার সাথে দাও 200 গুণ করে দাও, তাহলে কি করবে বলেন তো? আবার তাকে বেশি দিচ্ছেন না, একবার দিচ্ছেন বেসিক ওয়েজের জন্য 4000 টাকা, আবার পুরো 55 ঘন্টার জন্য তাকে, পুরো 55 ঘন্টা কি তার ওভার টাইম? না। কত বেশি? 15 বেশি। 15 হিসাব করবেন কেমনে? যা আওয়ার আছে তার থেকে 40 বেশি। লোকসান না, লোকসান এখানে আছে, তাহলে কত বেশি? তাহলে 15 বেশি, তাহলে বিয়োগ করবেন কেমনে বলেন? এটা থেকে -15, বাস, আর কোনো কথা নাই। দিচ্ছি দিচ্ছি, এই বাস। হ্যাঁ, ফর্মুলা ছাড়া করলাম মানে? এখন দেখেন 35 জন্য কি সে ওভারটাইম পাইছে? এই 35 জন্য ওভারটাইম পাইছে? তারপরে 40 জন্য বরাবর 40 যে করছে দিবেন তারে আমার না, যে বেশি করছে তাকে আমার। বুঝতে পারছি? না বুঝতে নাই, আমি কিছু জানি না। এটা কি বেসিক ওয়েজ, বেসিক ওয়েজের পরে ওভারটাইম। এটা শেষ করে দিন স্যার, আর এটা নিয়ে কাহিনী করতে ভালো লাগতেছে না। সব একসাথে আপনারা শেষ পর্যন্ত সূত্র মুখস্থই করবেন, বোঝা মুজা আপনাদের দেওয়া হবে না। মাথায় খালি ফ্যাশন ফ্যাশন, এই কোন জামা পরবেন, কোন প্যান্ট পরবেন, মেয়ে মানুষের মাথায় খালি এগুলো থাকে। দেখেন 40-এর বেশি হলে, 40-এর উপরে যত ঘন্টা আছে তার জন্য পার আওয়ার 200, কিন্তু যদি কেউ 40-এর বেশি না হয় সেক্ষেত্রে সে কত পাবে? ওভার টাইমে 0 টাকা পাবে, কোনো টাকাই পাবে না। ওকে, রাখেন রাখেন, দাঁড়ান, মেডিকেল শুরু করে শেষ করে। মেডিকেল কি বলছে বরাবর? এই মেডিকেল কি বলছে দেখেন, এই জেরিন একটু আগে তো বুঝাইছি পার আওয়ার কি, এখন এটা কি বলছে? এখন কি 500 কি 4 দিয়ে ভুল করবেন? কেন ভুল করবেন না কেন? ফিক্সড 500 ফিক্সড, ওকে। এখন 500 ইনটু 4 গুণ হবে নাকি শুধু 500 লিখবো? কোনটা বলে? পার উইক বলছে, এক মাস একটা যেহেতু 4 গুণ হবে। আচ্ছা একটু খেয়াল করেন তো, আমরা আমরা উইকলি করতেছি না মান্থলি করতেছি? শুধু 500, কারণ পার উইক, পার আওয়ার বলেন। বুঝতে পারছি? এই টার্মগুলো বুঝতে হবে, এইগুলো থাকবে, এই টার্মগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। আমি যতই বুঝাই, আপনি যদি আপনার নিজের কনসেপ্ট ক্লিয়ার না করেন কাজ হবে। এখানে পার, ও এটা দিয়ে চলে গেছে না কাজ, বিখ্যাত কাজটা। তাহলে কি করবেন? মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ইফ, না না সরি সরি সরি, পার আওয়ার 500, বাস বরাবর 500। গ্রস অ্যামাউন্ট বলে দিছে, বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম। হ্যাঁ ওভারটাইম। এই তোমা বলেন গ্রস অ্যামাউন্ট কি হবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এত সময় লাগে কেন?
সাম কার কার সাথে কার সাম কতজন আসছে আজকে আমাদের কে কার ভাব বুঝতে পারছে 19 এই গুণেন তো গুণ তো পারে না কিন্তু এক এক দিন এক একটা বই এক এক দিন এক একটা বই এত ইউনিক এরা তবে আপনার গুনতে হবে না আপনি বেশি করে যোগ করেন এই বেশি পন্ডিত বাইরে করে দিব আয় বাইরে কে আসতে পারে শিশু 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 19 ওকে এই বলেন বলেন তোমা বলেন বেসিক আর হ্যাঁ বেসিক আর ওভারটাইম যোগ করতে হবে নাকি কি বোঝায় ইয়েস তো আমাকে সেল অ্যাড্রেস বলতে আমি তো বাংলা ইংলিশ কথা বলি না আমি বলছি যে আমাকে বলেন যে কোন কোন সেল অ্যাড্রেসটা আমি যোগ করব আমাকে স্পেসিফিক সেল অ্যাড্রেস বলেন কাছে আসেন এদিকে দাঁড়ায় বলে যান না হাত পা নাড়ান এইটা বলে দেখ না মানে চোখে কি ছোট ছোট পিস বেশি করে খাবে ধরেন এইটা বলে আমার অ্যাড্রেসটা বলেন প্লাস এই বলতে আপনার কখন লাগছে আইটি কি 10% অফ কি গ্রস তাহলে কি দিবেন গ্রস 10% দিবেন নাকি শুধু 10 বরাবর 10 গুণ করে আর নেট অ্যামাউন্ট কি বলেন সবের যোগ সব যোগ কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে এই আইটি মানে কি বলেন আইটি মানে কি ইনফরমেশন টেকনোলজি তাহলে গ্রস ওদের মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে দেন গ্রস প্লাস কি মেডিকেল অ্যালাউন্স মাইনাস আইটি ওকে শেষ ডান এখানে মেইন ঝামেলা কোথায় একটা হচ্ছে এমপ্লয়ি আইডিতে একটা ঝামেলা আছে আর বেসিক বইতে ঝামেলা আছে আর সব ওকে দিচ্ছি 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 ঠিক আছে এবার যদি চার্ট আনার ব্যাপারটা থাকে চার্ট আনি চার্ট 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 কি বলছে দেখেন আমি আবারও বলে দিচ্ছি চার্টে আপনি আনবেন কি এই চার্টে কোনো ক্যালকুলেশন নাই এটা কোনো ভি লুকআপ টুকআপ কিছুই না এইটা তুলবেন তুলে এই সেলগুলোকে সবগুলোকে সিলেক্ট করে ইনসার্ট চার্ট দিবেন কিন্তু চার্টের কিছু কাজ আছে এগুলো আমি এখন দেখাবো না আপনারা আগে এটা কমপ্লিট করেন হ্যাঁ ওটা কমপ্লিট করেন চার্টটা খুবই সোজা চার্টে এগুলো একটু কাজ আছে আমি কাজগুলো পরে দেখা দিচ্ছি আমি আপাতত এখন ফর্মুলা দিচ্ছি তারপরে আপনারা ব্রেক নেন ব্রেক থেকে এসে প্র্যাকটিস করবেন পরে হ্যাঁ আগে এইটুকু কমপ্লিট করেন ওভারটাইম ওয়েজ এখনই তুলেন না আমি আরো কিছু কাজ করে নিই যে ওভারটাইমের পরে বাকিগুলো তো লেখা হয়নি মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ফিক্সড
আর গ্রস অ্যামাউন্ট এসিটা সিটা দেন, গরম লাগতেছে তো। আর নাহলে ইয়েটা খুলে দেন, দরজাটা খুলে দেন। এই যেদিন আপনার সাথে যে ওই যে থাকে একটু সিনিয়র, উনি কই? তার তো আমি দেখতেই পাচ্ছি, উনি যে আসে না এটা তো আমি দেখতে পাচ্ছি, কেন আসে না সেটা বলো। এত কাজ নিয়ে উনি কই থাকে? এই যে ক্লিক ক্লিক মারতেছেন ছবি, উল্টা পাল্টা ছবি দিয়েন না, আমি দেখতেছি, দেখি লিখে নি তারপর দেন। যান, যারা যারা ব্রেকে যাওয়ার যান, যাদের একদম ব্রেক ব্রেক লাগে, খালি ব্রেক লাগে, ব্রেক। ওই সুস্মিতা একজন, তার খালি ব্রেক লাগে, ব্রেক ব্রেক করে পাগল করে তুমি। আপনারা যে ওর পিছন থেকে তাল দেন এটা আমি জানি। আমি ব্রেকের পরে এই কাজটা, যার ব্রেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সে এই কাজটা দ্রুত করে ফেলবেন, ঠিক আছে? ওকে, নেন, ছবি তো নিবেনই, না করলেও নিবেন, নিলেও করবেন। দেখেন সবগুলো লিখছি কিনা, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, বেসিক ওয়েজ, ওভারটাইম ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স, গ্রস অ্যামাউন্ট, আইটি, নেট অ্যামাউন্ট। গুড, এটাই ফর্মুলা। জুম করলে ছবি তুলতে পারবেন না, যে ছবিটা আসবেন একসাথে আসবেন। এটা দেখেন, এটা বলে বোঝা যায় না। প্রোজেক্টের ভালো কি হবে, এত উপর উঠেছে, এত ঠিক হচ্ছে না। ভালোটা দেয় না, আজকে কি ঠিক করছে নাকি? না ওই ভালোটাই নিয়ে রাখছি নিচে, এখানেই ছিল, উনি আর দিয়ে যায় না। ও এখানে আরেকটা প্রজেক্ট হচ্ছে, হ্যাঁ এখানে ভালোটা ছিল, ভালোটা নিয়ে গিয়ে আমাদের বাংলাটা দিয়ে যায়। ঠিক আছে। এই খেয়াল করেন, খেয়াল করেন। আচ্ছা, আমাদের, আমি যে সূত্রটা দিছিলাম, একটা সূত্র দিছি না বেসিক ওয়েজের, বেসিক ওয়েজের সূত্র খেয়াল করেন, ওই যে মিন দিয়ে অনেক কঠিন করে দিছি না, একটু সিম্পলিফাই করছি। সিম্পলিফাই কি করছি খেয়াল করেন, দেখতে পাচ্ছেন সবাই? কে কে এ আজকে ভালো খাওয়া খেয়েছে, এত ঘুম কার? ও, ঠান্ডা লাগলে মানুষ কাঁপে, আপনি আমি দেন। আচ্ছা দেখেন, আমার সূত্রটা দেখেন, দেখতে পাচ্ছেন? ইফ কে, আমার কন্ডিশন কার উপর ডিপেন্ড করে হবে? গ্রেডের উপর। তাহলে গ্রেড যদি GRAD, গ্রেড E1 যদি আপনার জি যদি গ্রেড 1 সমান হয়, তাহলে আমি কি বলছি, আওয়ার ইনটু 150, রাইট? আচ্ছা, আমি এরপরে তো দিতে পারি, নেক্সটটা দিয়ে যাই, তারপর বলতেছি। ইফ D4 যদি GRAD গ্রেড 2 হয়, তাহলে আওয়ার ইনটু 125, ওকে? আর আদারওয়াইজ 100, ওকে? এটা লিখছিলাম না? আচ্ছা, এখন একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই কি করব, এখানে বরাবর E4 দিচ্ছি না, আমি যদি এরকম লিখে দেই, খেয়াল করেন তো,
মনে রাখ, খেয়াল করেন ভালো করে, যে মিন, হ্যাঁ দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, দেখেন মিন E4, 40 করতে পারি না? এখানেই চেক হয়ে যাবে যে E4 এ যে ভ্যালুটা আছে আর এর সাথে 40 কে কম্পেয়ার করবে, এখানেই কম্পেয়ার করে ফেলবে। মিন E4, 40, প্রথমে কি আছে? E4 এ এখন কি আছে? 40, 40, তে কি আসবে? 0। আচ্ছা, তাহলে একইভাবে এই সেলও মিন হবে না? এই সেলও মিন হবে না? মিন আসতেছি, দেখেন মিন আগে যে সূত্রটা করছি ওইটার মতোই, দেখেন মিন E4, কি 40 ইন্টু 100 দিলাম। আবার দেখাই, দেখেন। আচ্ছা, এবার E5 এ আসেন। সূত্রটা হচ্ছে এরকম, তাই না? নতুন যে সূত্রটা লিখলাম সেটা অনেকটা এরকম না? হ্যাঁ, সরি। এটা হলো E4, এটা E5, ওকে। তাহলে আমি কি লিখছি? মিন E4, আমি এখানে কি করতেছিলাম? 150 গুণ দিছি, আর এটার মধ্যে যে কোনো একটা মিন দেখাও, তাই না? আচ্ছা, এখন কি করতেছি দেখেন তো, মিন E4, 40, তারপরে আবার যেখানে 40 গুণ করতাম সেখানে কি লিখছি? মিনিমাম E4, 14, যেখানে আবার 40 গুণ করতাম সেখানে কি লিখছি? মিন। আচ্ছা, এখন আমাকে বলেন এই সেলে কি ঘটবে বলেন তো? 55, রাইট? 55 ঘন্টা। আচ্ছা, এর গ্রেড কত? B3, মানে 3, B এর জন্য 3 গ্রেড। তাহলে কোথায় ঢুকবে? এখানে আসবে? এখানে আসবে? এখানে আসবে, রাইট? এখানে এসে এখানে কত বসাবে? 55, আর এখানে কত বসাবে? 40। তাহলে এই দুটার মধ্যে মিনিমাম কে? 40। তাহলে 40 ইন্টু 100 গুণ করবে না? তাহলে আমার আগে যে কাজটা করতো এখন সেই কাজটাই করতেছে না? হ্যাঁ, আবার দেখাই, দেখেন আরেকটা সেলের জন্য দেখাই। ধরেন 35, হ্যাঁ, এর জন্য গুণ করি। সবগুলাই আমি দেখাচ্ছি আর কি। আচ্ছা, 35 এর গ্রেড কত বলেন তো? 3। এখানে নো, এখানে আসবে না। কোথায় আসবে? এখানে। এখানে যে কি বলবে? 35, 40 কাকে গুণ করবে? 35 কে গুণ করবে না 40 কে গুণ করবে? 30। তাহলে 35 ইন্টু 100। আমরা এখানে যে কাজটা করতেছিলাম, যে আগে গুণ করে নিচ্ছিলাম, তারপর দুইটা ভ্যালু আসতেছে, দুইটা ভ্যালু থেকে যে মিনিমাম তাকে প্রিন্ট করতেছিলাম, রাইট? আর এখন আমরা কি করতেছি? গুণ করার আগেই মিনিমাম কে বের করে নিচ্ছি, তারপরে 150 দিয়ে গুণ করছি। হ্যাঁ, মিন করতেছি। আগে যেটা করছি, যে প্রথমে 150 দিয়ে আওয়ার গুণ করছি, যে আওয়ারটা পাইছি সেটাই। আবার কি করছি? 40 এর জন্য আরেকটা আওয়ার লিখছি, রাইট? দুইটা থেকে যে টাকাটা বের হইতো, ওয়েস্টটা বের হইতো, সেই ওয়েস্টকে কম্পেয়ার করছি, করে কি করছি? মিনিমামটা প্রিন্ট করাইছি। আর এখন হচ্ছে আওয়ার, দুইটা আওয়ার কম্পেয়ার করতেছি, দুইটা আওয়ার কম্পেয়ার করে যে মিনিমাম তাকেই গ্রেড অনুযায়ী 100 অথবা 125 অথবা 100 দিয়ে গুণ করে প্রিন্ট করে দিচ্ছি। কাজ একই, বাট এটা একটু সিম্পলিফাই সূত্র।
এখানে কি হয়েছে, এই জায়গাটা, এই যে প্রথম সূত্রটা এটা না, এখানে আমি কি করছি, ধরেন গ্রেড 1 তার সাথে E4 এ যা আছে তাই গুণ হবে, 150 গুণ হলো। আর 40 ঘন্টার জন্য গ্রেড 1 অনুযায়ী কত পায়, এই দুটো, এখানে একটা টাকার অ্যামাউন্ট বের হয়েছে আর এখানে আরেকটা টাকার অ্যামাউন্ট বের হয়েছে, দুইটা অ্যামাউন্টের মধ্যে যে মিনিমাম তাকে বের করে প্রিন্ট করাইছি, করছি না, টাকাগুলোকে প্রিন্ট করাইছি। আর এখন হচ্ছে আগে গুণ করার আগে, মানে E4 ডাইরেক্ট E4 কে গুণ করার আগে E4 আর মিনের মধ্যে একটা কম্পারিজন করছি। ডাইরেক্ট E4 লেখার আগে E4 আর 40 এর মধ্যে একটা কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে বলতেছি যে তোমাদের দুজনের মধ্যে মিনিমাম কে। হ্যাঁ, 50 যদি থাকে তাহলে মিনিমাম কি হবে, 40, অলওয়েজ 40 হবে। 40-এর উপরে যা আছে প্রত্যেকের জন্য মিনিমাম কে হবে, অলওয়েজ 40 হবে। আর 40-এর নিচে যা আছে তার জন্য মিনিমাম কে হবে, যে আছে সেই। তারপরে এই আওয়ারটাকে গুণ করে এবার তুমি গ্রেড অনুযায়ী গুণ করো, সিম্পলিফাই হলো না? ঠিক আছে, আপনারা যদি কেউ এটাতে কমফোর্ট ফিল করেন এটাও লিখতে পারেন। আমার কাছে যেটা মনে হয় এইটা বেশি কম, মানে কমফোর্ট জোন। আপনারা 2-একবার প্র্যাকটিস করলে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, ফ্রেশ সূত্র এইটাই, এটা বাদ দিয়ে দিলাম, ধরেন এটা বাদই দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, D4 বা এখানে D5 হতে পারে, D6 হতে পারে, D7 হতে পারে। হ্যাঁ, প্রত্যেকবার গ্রেড 1 যদি হয় তাহলে E4 এর যে ভ্যালুটা আছে, E4 মানে আওয়ার যে ভ্যালুটা আছে তার সাথে 40 কম্পারিজন করবে, যে কম তাকে গ্রেড অনুযায়ী গুণ করে দিবে। আবার যদি গ্রেড 1 না হয়ে গ্রেড 2 হয় তাহলে সে এই দুটার মধ্যে কম্পেয়ার করবে, আওয়ার আর 40-এর মধ্যে কম্পেয়ার করবে, যে কম তার সাথে 125 গুণ করে দেবে। আর গ্রেড 3 যদি হয় এই দুইটা লুপে তো ঢুকবেই না, আওয়ারের সাথে কম্পেয়ার করে 100 দিয়ে গুণ করে দেবে। বুঝতে পারছি? সিম্পল, এটা একটু বেশি সিম্পল ওইটার চেয়ে, তাই না? বাট আগের কথা যদি না বুঝেন তাহলে এটা বুঝবেন না, এই সিম্পলিফাই সূত্রও বুঝবেন না যদি আগে দুইটা কলাম করে যেভাবে বুঝাইছি সেটা যদি না বুঝেন। হ্যাঁ, কেন আপনি বলেন, এই যে দেখেন 35 গ্রেড 3, তাহলে কোথায় যাবে, এখানে হিট করবে, এখানে হিট করবে, আসবে কোথায়, এখানে। তাহলে 35, 40 এর মধ্যে কি হবে, 35 × 100। 35 এর সাথে 40 একটা কম্পারিজন হচ্ছে, অলওয়েজ সে ট্রু ফলস মিন ফাংশন 35 আর 40, অলওয়েজ মিন ফাংশন কিন্তু ট্রু ফলস রিটার্ন করে না, মিন ফাংশন হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করে। অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করে, সেই ভ্যালুটাকে গুণ দিচ্ছি। বুঝতে পারছেন? ধরেন 55, 40, তাহলে মিন কি দিবে, 40। আর যদি 40 আর 40 হয় তাহলে মিন কি রিটার্ন করবে। বুঝতে পারছি? এটা একটু আগেও বুঝাইছি, বাট এবার আমি আওয়ারকে কম্পেয়ার করলাম, এরপর আওয়ার দিয়ে এটা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর বাকি আছে কি, চারটা ম্যানুয়ালি ভাবে তুলবেন, তুলে জাস্ট যেই চারটা দিতে বলছে একটু খেয়াল রাখবেন যে কোন চার্ট দিতে বলছে। হ্যাঁ হ্যাঁ, চার্টে যাচ্ছি, কই গেল আমার চার্ট, এই যে চার্ট। হ্যাঁ, চার্টে বলছে যে এইসব দিতে, আচ্ছা এই জন্যই এটা দেরিতে রাখছি। আপনি প্রথমে যার যার উপর চার্ট করবেন তাকে সিলেক্ট করবেন, এই প্রত্যেককে দিলাম, এটা মেবি বার চার্ট তাই না, দেখেও বুঝতে পারতেছেন, তো এটা দিয়ে দেন।
আচ্ছা দিলাম, চার্ট নিয়ে আসলাম, এটা চার্ট খুবই সোজা, যে কেউ আনতে পারবে। এবার বসে চার্টের টাইটেল, চার্টের টাইটেল কি দেখি, চার্টের টাইটেল কি বসে, এটা কিন্তু অবশ্যই স্পেসিফিকেশন মিট করতে হবে। চার্টের টাইটেল যা খুশি তা, বাট চার্টের ইয়ে হবে কি, ফন্ট হবে কি ক্যালিব্রি, সাইজ কত হবে 14, আর বোল্ড। এই যে চার্ট ফর বুক সেল, এই দেখেন চার্ট ফর বুক সেল, তাহলে দিয়ে দেন। আগে ক্যালিব্রি করেন, ক্যালিব্রি বডি আছে, ফন্টের ইয়ে কত, সাইজ কত 14, চার্ট ফর বুক সেল। ওকে, এবার একে বোল্ড করে দেন। আর কি বলছে, তারপর বলছে যে এই পাশে টাকা আর এই পাশে মান্থস আনতে, রাইট। লিজেন্ড এন্ট্রি, লিজেন্ড এন্ট্রি, লিজেন্ড এন্ট্রি, এই জিনিসটা মনে রাখতে হবে। লিজেন্ড এন্ট্রি কি জিনিস, হরিজন্টাল অ্যাক্সিস কি জিনিস, অ্যাড অ্যাক্সিস টাইটেল মান্থ ইন হরিজন্টাল অ্যাক্সিস আর টাকা ইন ভার্টিক্যাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস আর এটাকে বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস। অথবা আপনি এটাকে বলতে পারেন ওয়াই অ্যাক্সিস, এটাকে কি এক্স অ্যাক্সিস। তাহলে মান্থ আর ইয়েটা নিয়ে আসি, কোথায় আসি, এখানে আসছে আমার, এগুলো আসছে, টাকা আর ইয়ে আছে না। আপনি এই চার্টটাকে ক্লিক করেন, এখানে যান, গিয়ে প্লাস সাইনে ক্লিক করেন, দেখেন চার্ট টাইটেল নামে একটা অপশন আছে, এটা হলো চার্টের টাইটেল। আর এটা হচ্ছে আপনার চার্টের টাইটেলে গিয়ে এখানে বলেন অ্যাবভ চার্ট, নো নো নো, চার্ট এটা কি দেখি, বটম, আর চার্টের ডাটা অ্যাক্সিস টাইটেল, এই যে অ্যাক্সিস টাইটেলে ক্লিক করেন, হ্যাঁ অ্যাক্সিস টাইটেলে ক্লিক করবেন। এবার কোথায়, এক জায়গায় বলে দিবেন কি, এখানে টাকা, এটার আবার একটা ফন্ট আছে, সেই ফন্টটা দিবেন, ফন্ট কি ক্যালিব্রি বডি মনে হয়, আর 11, ওকে। আর এখানে কি মান্থস। যদি হরিজন্টাল আর ভার্টিক্যাল না বুঝেন কি করবেন, ওই যে দেখে নিবেন ছবিতে যেরকম আছে সেরকম করে দিয়ে দিবেন, কেমন। আচ্ছা, আর টাকা, টাকা দিয়ে দিলাম, একটু বল টোল করে দেই, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, আর বাকি আছে কি লিজেন্ড এন্ট্রি, রাইট, এটাই লাস্ট, ওই দেখি লিজেন্ড এন্ট্রি, হ্যাঁ দেখাচ্ছি। তাহলে হরিজন্টাল এক্সিসের, এই যে দেখেন হরিজন্টাল এক্সিসের টাইটেল হচ্ছে 12 বোল্ড, 12 বোল্ড, আপনারা বলছেন 11, 12 বোল্ড, বোল্ড তো দিছি 12, ওকে। আচ্ছা, আর লিজেন্ড এন্ট্রি, এটাকে যদি লিজেন্ড এন্ট্রি দেওয়াই আছে, যে আপনি আনচেক করলেই বুঝতে পারবেন কোনটা লিজেন্ড কোনটা লিজেন্ড না, দেখছেন লিজেন্ড ছুড়ে গেছে। এই যে বিভিন্ন কালার, যে বুক 1 এর কালার হচ্ছে আপনার নীল, বুক 2 এর কালার হচ্ছে কমলা, বুক 3 এর কালার হচ্ছে গ্রে, আর বুক 4 এর কালার হচ্ছে কমলা। আপনি যদি লিজেন্ডকে বলেন যে তুমি ভাই নিচে থাকো, তাহলে টপে থাকবে, তুমি যদি টপে থাকলে টপ, রাইটে থাকলে রাইট, লেফটে থাকলে লেফট, বটমে থাকলে বটম। মানে আপনার এই যে বিভিন্ন কালার দিচ্ছেন, এই কালার কোনটা কাকে রিপ্রেজেন্ট করে, কালার কোনটা কাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। বুক 1 কে রিপ্রেজেন্ট করে ব্লু কালার, ঠিক আছে, ওকে। আর আছে কি, এই লিজেন্ড এন্ট্রির একটা সাইজ বলে দিছে, কত ক্যালিব্রি 11, বুঝতে পারছি। আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে এরকম চার্টের আরো অনেক কাজ করব, আপাতত আমাদের এইটুকুই কাজ, ঠিক আছে। তাহলে এই পুরা শীটটায় কোনো কনফিউশন আছে, কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে এটা সলভ করবেন। আচ্ছা দিচ্ছি। আর এই ওডিআই ম্যাচ কি আপনাদের করাইছে স্যার, করাইছে, তাহলে তো এটা পারেনি, তাহলে তো নতুন কিছুই নাই। এত বেশি ঠান্ডা কেন খান, বাইরের সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে তো।
ম্যাডাম, চাকরি বাকরি কেমন লাগছে আমাদের প্রতিষ্ঠানে? তারপর কতদিন হচ্ছে? আমি ছিলাম না, মাঝখানে 2 মাসের ট্রেনিং ছিল, আচ্ছা যার কারণে আপনাদের সাথে দেখা হয়নি। আর সিলেটের আমি ম্যাডাম 10 এর আগে ম্যাডাম যে পাশে দুটি প্লেয়ার ছিল তো ম্যাডাম রিসোর্স পার্সন হিসেবে ছিল। তাই ও আচ্ছা আমি মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি, সবার সাথে দেখা করি, বিশেষ করে ওদের সাথে দেখা করি। এই দেশের সাথে মনে হয় দেখা হয়, আমাকে চিনো তো না? কথা বলি না হ্যাঁ সাথে। হ্যাঁ অবশ্যই ম্যাডাম। কেন দেখা করতে আসি জানো তোমাদের সাথে? তোমরা তোমরা খুব মূল্যবান আমার কাছে। কেন বলো তো? স্টুডেন্ট এই জন্য না, মেয়ে স্টুডেন্ট। আমি হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর হিসেবে কাজ করি। তোমাদের ঢাকাতে নতুন আশা এই ট্রেডের নাম কি শুনেছো তোমরা কখনো? রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মানে আরএসসি। বাংলাদেশে পিটিসি আছে কয়টা জানো? এখন অনেক বেড়ে গেছে। একটা সময় ছিল মাত্র 11টা ডিগ্রি ছিল, তারপরে 12টা হলো, তারপরে আবার 7টা হলো, আবার 5টা হলো, আবার 24টা হলো, এখন সংখ্যা হলো 104টা। 104টা ম্যারিন টেকনোলজি আছে 6টা, এই দিয়ে 10টা হচ্ছে ম্যারিন টেকনোলজি। আমাদের বিয়ে তো এর মধ্যে মহিলা ডিগ্রি কয়টা আছে জানো? মহিলা ডিগ্রি আছে 6টা। 6টার মধ্যে এই হলো একটা, আর 5টা যেমন খুলনা, বরিশাল, এবং এই হলো 6টা ঢাকা। এই 6 মহিলা ডিগ্রির মধ্যে কোথাও ছেলে কেন্দ্রিক কোনো ট্রেন, যেমন